এখন আমরা ডিসকাস করব পার্সোনাল ফাইন্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হলো ইনভেস্টমেন্ট কিভাবে করতে হয়, ইনভেস্টমেন্ট করার আগে আপনার কি কি যাচাই বাছাই করতে হয় এই জিনিসগুলো নিয়ে। প্রথমত ইনভেস্টমেন্ট করার আগে আপনার খেয়াল করতে হবে আপনার ফ্যামিলিতে আপনার সিচুয়েশনটা কীরকম। আপনি কি ফ্যামিলিতে একমাত্র আর্নিং মেম্বার, আপনার ফ্যামিলিকে আপনার উপর ডিপেন্ডেন্ট, তাহলে কিন্তু আপনার রিস্কটা একটু কম নিতে হবে। এরপর আপনার যে জিনিসটা দেখতে হবে আপনার এমপ্লয়মেন্ট সিচুয়েশন কীরকম, আপনার জবে কি অনেক আনসার্টেনিটি নাকি অনেক বেশি সার্টেনিটি। যদি আপনার গভর্নমেন্ট জব হয় আপনি রিস্ক বেশি নিতে পারবেন, আপনার যদি প্রাইভেট জব হয় আপনি রিস্ক কম নিতে পারবেন। আপনার জবের ইনহেরেন্ট নেচার যদি হয় রিস্কি জব, তাহলে আপনার সবসময় কম রিস্ক নেওয়া উচিত। সে ফর এক্সাম্পল আপনি একজন স্টক ব্রোকার, আপনি হচ্ছেন প্রতিদিন শেয়ার ট্রেড করেন, প্রতিদিন মার্কেটের আপ অ্যান্ড ডাউন দেখেন, যেহেতু আপনি রিস্কি ইনভেস্টমেন্টে থাকেন সেহেতু আপনাকে একটু কম রিস্কি ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। এরপর যে জিনিসটা দেখতে হবে রিটার্ন, আপনি কতটুকু রিটার্ন চাচ্ছেন, আপনি কি 10% রিটার্ন চাচ্ছেন না 5% রিটার্ন চাচ্ছেন নাকি 20% রিটার্ন চাচ্ছেন নাকি 100% রিটার্ন চাচ্ছেন, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং রিটার্নের সাথে সাথেই আসে কিন্তু রিস্ক, যত বেশি রিস্ক তত বেশি রিটার্ন। সো ওই জিনিসটাও আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কি পরিমাণ রিস্ক নিতে পারবেন। সে ফর এক্সাম্পল আজকে 100 টাকা আপনি ইনভেস্ট করলেন, ওটা পরের দিন 200 টাকা হয়ে গেল এবং এর পরের দিন আবার 0 টাকা হয়ে গেল। এইভাবে আপনি কি রিস্ক নিতে পারবেন কিনা এটাও আপনার যাচাই করা উচিত। আপনি কি রিস্ক ইনডিফারেন্ট হবেন নাকি রিস্ক সিকিং হবেন নাকি রিস্ক অ্যাভার্স হবেন, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি রিস্ক সিকার হন, আপনি যেই সকল ইনস্ট্রুমেন্টে অনেক বেশি রিস্ক এবং অনেক বেশি রিটার্ন ওইখানে ইনভেস্ট করবেন। আপনি যদি রিস্ক অ্যাভার্স হন তাহলে রিস্ক যেটাতে বেশি রিটার্নও আপনি ওইটাতে বেশি চাবেন, রিস্ক যেটাতে কম রিটার্ন আপনি ওইটাতে কম চাবেন। আরেক ধরনের ইনভেস্টর হচ্ছে রিস্ক নিউট্রাল, তারা অ্যাকচুয়ালি রিটার্ন চাবে, রিস্ক কোথায় যাচ্ছে এটা নিয়ে তাদের ফ্যাক্ট কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। এরপর আপনাকে দেখতে হবে ইনভেস্টমেন্ট প্রেফারেন্স, আপনার কি কোনো ইসলামিক চিন্তা ভাবনা আছে, আপনার আর্নিং কি হালাল হতে হবে না হারাম হতে হবে, এই জিনিসটা আপনি খেয়াল করবেন। আপনি কি কোনো গ্যামলিং কোম্পানিতে ইনভেস্ট করতে চান না, এটা আপনি মনে রাখবেন। কোনো অ্যালকোহল বেসড কোম্পানিতে ইনভেস্ট করতে চান না, এটাও আপনাকে মনে রাখতে হবে যে আমি কোনো অ্যালকোহলিক বেসড কোম্পানিতে ইনভেস্ট করব না। এছাড়া আপনাদের আরেকটা প্রেফারেন্স থাকতে পারে যেটাকে আমরা বলি ইএসজি প্রেফারেন্স, এনভায়রনমেন্ট, সোশ্যাল এবং গভর্নেন্স প্রেফারেন্স। অনেক ইনভেস্টর আছেন যারা হচ্ছে ইএসজি কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্ট করতে চান। যারা ইএসজি বেসড ইনভেস্টমেন্ট করতে চান তারা চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। ইন ফিউচার আমরা এখানে ডিটেল ডিসকাশন করব কিভাবে ইএসজি বেসিসে ইনভেস্টমেন্ট করা যায়। এছাড়া আমরা আরও কিছু প্রেফারেন্স পার্সোনালি থাকতে পারে এবং পার্সন টু পার্সন বেরি করতে পারে। যদি আপনার এই সকল কনস্ট্রেন্টগুলো ঠিক হয়ে যায় তারপর আপনি নামবেন আপনি কোথায় ইনভেস্ট করবেন। বাংলাদেশে এখন পর্যন্ত 8টা জায়গায় ইনভেস্ট করা যায়। এই 8টির মধ্যে প্রথম হচ্ছে স্টক ইনভেস্টমেন্ট, যেখানে আপনার দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো ডিভিডেন্ড গেইন আর একটা হলো ক্যাপিটাল গেইন। সে ফর এক্সাম্পল আপনি 200 টাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল কিনলেন, ওই স্কয়ার ফার্মাসিউটিক্যাল থেকে আপনি 10 টাকা ডিভিডেন্ড পাবেন। সে ফর এক্সাম্পল স্কয়ারের 20 টাকা হচ্ছে আপনার আর্নিংস হলো, ওর মধ্য থেকে আপনাকে 10 টাকা সে দিয়ে দিবে, এটাকে আমরা বলি ডিভিডেন্ড। আবার আপনি যে 200 টাকা দিয়ে স্কয়ারের শেয়ারটা কিনলেন, এটা যদি 220 টাকা হয়ে যায় তাহলে এখান থেকে আপনি আরও 20 টাকা গেইন পাচ্ছেন। দ্যাট মিনস আপনি দুই ধরনের গেইন কিন্তু শেয়ার থেকে পান, একটা হচ্ছে ডিভিডেন্ড গেইন আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন হচ্ছে প্রাইস ইনক্রিজ বা ডিক্রিজ করার কারণে যে ধরনের হয় এটাকে আমরা ক্যাপিটাল গেইন বা লস বলি, আর আপনি ওই কোম্পানির আর্নিং থেকে যেটা পান সেটাকে আমরা বলি ডিভিডেন্ড। তাহলে টোটাল রিটার্ন দুইটা কম্পোনেন্টের উপর বেস করে হয়, একটা হচ্ছে ক্যাপিটাল গেইন আর একটা হচ্ছে ডিভিডেন্ড গেইন। সে ফর এক্সাম্পল 2010 সালে যদি আপনি 1 লক্ষ টাকা দিয়ে মেরিকো বাংলাদেশ লিমিটেড কিনতেন, আজকে কিন্তু আপনার এই ইনভেস্টমেন্ট শুধু ক্যাপিটাল গেইন হিসেবে আসতো 6,47,000 টাকা এবং এখানে ডিভিডেন্ড হিসাবে কিন্তু আপনি আরো 1,50,000 টাকার মতো পাইতেন। সো ওভারঅল রিটার্ন কিন্তু হয়তো অলমোস্ট 8 লাখ টাকা। দ্যাট মিনস আপনার রিটার্ন কিন্তু 8 টাইমস হায়ার হয়ে গিয়েছে। কিন্তু সব শেয়ার যে আপনাকে এরকম অ্যাবনর্মাল রিটার্ন দিবে এটা কিন্তু আমরা সবসময় বলতে পারি না। কোনো শেয়ার এই গত 13 বছরে কিন্তু পড়েও গিয়েছে। 2010 সালে তার যে প্রাইস ছিল এখন তার থেকে হয়তো অনেক কম আছে। সো আপনাকে কিন্তু এই কনসিডারেশনটাও রাখা উচিত যে শেয়ার কিন্তু সব শেয়ারই বাড়ে না, আবার সব শেয়ারই কিন্তু কমে না। সো আপনার যদি এই ধরনের নলেজ না থাকে যে কোন শেয়ার বাড়বে কোন শেয়ার কমবে বা শেয়ার মার্কেটে এত ভোলাটিলিটি আপনি নিতে
করতে পারেন না, কিন্তু তারপরও আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টেড থাকতে চান, তাহলে আপনার জন্য অল্টারনেটিভ হচ্ছে মিউচুয়াল ফান্ড বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আপনারা কিন্তু ইচ্ছা করলে মিউচুয়াল ফান্ড বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এখন আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে মিউচুয়াল ফান্ড বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলো কি? সে ফর এক্সাম্পল আপনি 10 টাকা একজনকে দিলেন, আপনার মতো 1000 মানুষ গিয়ে ওই লোকটাকে টাকা দিল। ওই লোকটা শেয়ার মার্কেট খুব ভালো বোঝে, ওনার ইকোনমি নিয়ে অনেক ভালো নলেজ আছে, ওনার পলিটিক্যাল অনেক নলেজ আছে। সে এখন কি করবে, সে আপনাদের এই 1000 জনের টাকাকে একসাথে পুল করে এটাকে দিয়ে সে শেয়ার কিনবে। এই যে আপনি তাকে টাকা দিলেন এবং সে শেয়ার কিনলো, এখান থেকে যে প্রফিটটা হবে এখানে দুইভাবে ডিস্ট্রিবিউট করা হবে। প্রফিটের একটা সার্টেন পোর্শন আপনাকে কিন্তু ওর প্রত্যেক বছর ডিভিডেন্ড হিসাবে দিয়ে দিবে এবং সে একটা ফি এই জন্য কেটে রাখবে। যেমন ভাবে আপনি যদি কোনো ব্যাংকে টাকা রাখেন, ব্যাংক কিন্তু ইনভেস্ট করে রিটার্ন জেনারেট করে একটা ফি কেটে রাখে, তেমনি ভাবে ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো যারা মিউচুয়াল ফান্ড বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অপারেট করে তারাও একটা ফি কেটে রাখে। সো এখানে আপনাকে দেখতে হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে এই ফান্ডের ট্র্যাক রেকর্ড কী রকম, এই ফান্ড কী রকম অ্যালফা জেনারেট করতে পারছে, এই ফান্ডের গত 10 বছরে আপনার কী রকম ডিভিডেন্ড দিচ্ছে, এই ফান্ডের পারফরমেন্সটা কি টাইমিংয়ের কারণে হচ্ছে, নাকি ওই যে ফান্ড ম্যানেজার তার রিটার্ন বা তার মার্কেট প্রেডিক্ট করার অপরচুনিটি থেকে আসতেছে, অথবা তার লাকের কারণে কি এই ফান্ডের রিটার্ন জেনারেট করছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। সো এই জিনিসগুলো যদি আপনি না জানেন বা আপনার যদি মিউচুয়াল ফান্ড কিভাবে সিলেক্ট করবেন এই নলেজটা না থাকে, তাহলে চোখ রাখুন আমাদেরই এই চ্যানেলে। এখন আমরা ডিসকাস করব ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট নিয়ে। ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট অনেক ধরনের হতে পারে, এটা হইতে পারে বন্ড, হইতে পারে সুকুক, হইতে পারে এফডিআর বা অন্য টাইপের ইনস্ট্রুমেন্ট। আমরা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে একটু একটু ডিসকাস করি। ধরেন আপনার কাছে প্রচুর পরিমাণ সারপ্লাস মানি আছে, আরেকটা কর্পোরেট তার প্রচুর পরিমাণ টাকা দরকার। এখন কি করতে হবে, ওই কর্পোরেটটা একটা ইনস্ট্রুমেন্ট ইস্যু করবে, আপনি ওইখানে টাকা দিবেন, ওই টাকা নিয়ে ওই কর্পোরেটটা ইনভেস্ট করবে। ওই ইনভেস্টমেন্ট থেকে যে রিটার্ন আসবে সেখান থেকে সে আপনার টাকাটা ফেরত দিবে উইথ ইন্টারেস্ট। এটাই হচ্ছে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট। ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টগুলো গভর্নমেন্ট ইস্যু করতে পারে, কর্পোরেটও ইস্যু করতে পারে। সো ধরেন গভর্নমেন্ট কখন ইস্যু করে, গভর্নমেন্ট তার বাজেট ডেফিসিট মিট আপ করার জন্য সে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট ইস্যু করে। গভর্নমেন্ট নর্মালি দুই ধরনের ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট ইস্যু করে বাংলাদেশে, একটা হচ্ছে ট্রেজারি বিল বন্ড আর একটা হচ্ছে সেভিং সার্টিফিকেট। ট্রেজারি বিল বন্ড এবং সেভিং সার্টিফিকেটের একটা শাটল ডিফারেন্স হলো, ট্রেজারি বিল বন্ড ট্রেড করা যায়, এটা লিকুইডিটি আছে, সেভিং সার্টিফিকেটের কোনো লিকুইডিটি নেই, এটা আপনি একবার কিনলে লক ইন হয়ে থাকতে হয়। সে ফর এক্সাম্পল আপনি 3 বছরের জন্য একটা সেভিং সার্টিফিকেট কিনলেন, এর আগে যদি আপনি টাকা তুলে ফেলেন তাহলে আপনাকে একটা জরিমানা দিতে হবে। কিন্তু আপনি যদি ট্রেজারি বিল বা বন্ড কিনেন, ওইখানে কিন্তু আপনি রেগুলার ট্রেড করতে পারবেন। দুইভাবে ট্রেজারি বিল বন্ড ট্রেড করা যায়, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনি ট্রেজারি বিল বন্ড ট্রেড করতে পারেন, অথবা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ব্যাংকগুলো থাকে ওদের সাথে সরাসরি কি করা যায়, ট্রেজারি বিল বন্ড আপনার ট্রেড করা যায়। সো এটা একটা লিকুইড ইনভেস্টমেন্ট, কিন্তু সেভিং সার্টিফিকেট কিন্তু ওই রকম লিকুইড না। ট্রেজারি বিল বন্ড এবং সেভিং সার্টিফিকেটের সবচেয়ে বড় যে সুবিধাটা, এটা একটা রিস্ক ফ্রি ইনস্ট্রুমেন্ট, কারণ গভর্নমেন্ট নর্মালি মনে করা হয় কোনো সময় দেউলিয়া হবে না। সো আপনার সবচেয়ে ভালো ইনভেস্টমেন্টের মধ্যে এবং একটা ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্টের মধ্যে মনে করা হয় ট্রেজারি বিল এবং বন্ডকে। ট্রেজারি বিল এবং বন্ডকে বেঞ্চমার্ক রেট বলা হয় এবং এই রেটটার উপর বেস করে কিন্তু কর্পোরেট একটা রিস্ক প্রিমিয়াম দিয়ে তারা বন্ড ইস্যু করে। সো আমাদের কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক একটা রেট প্রকাশ করেছে যেটাকে আমরা বলি স্মার্ট রেট, 6 মান্থ মুভিং অ্যাভারেজ রেট, যেটা আমাদের এখন বেঞ্চমার্ক রেট। এইটার সাথে 3% ইন্টারেস্ট যোগ করে ব্যাংকগুলো এখন আপনাদেরকে লোন দেবে। সো এই যে 3% অ্যাড করছে, কিসের সাথে অ্যাড করছে, ওই যে স্মার্ট রেটের সাথে। স্মার্ট রেটটার বেঞ্চমার্ক রেটটা কি, 6 মাসের ট্রেজারি বিল বন্ডের রেট। ট্রেজারি বিলের 6 মাসের যে রেট, এইটাই হচ্ছে আপনার স্মার্ট রেট। এখন আমরা ডিসকাস করব কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড এমন কর্পোরেট সুকুক হতে পারে, যদি এটা ইসলামিকভাবে করা হয় তাহলে এটাকে আমরা বলি কর্পোরেট সুকুক। সো কর্পোরেট বন্ড বা সুকুকে আপনি ইনভেস্ট করে আপনার ইনভেস্টমেন্ট রিটার্ন বাড়াতে পারেন। এছাড়া আপনি জিরো কুপন বন্ডে ইনভেস্ট করে আপনার ট্যাক্স ছাড়া আপনি ভালো একটা রিটার্ন জেনারেট করতে পারেন। এছাড়া বাংলাদেশে ইনভেস্টমেন্টের একটা বড় অপশন হচ্ছে রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট। আমাদের সবার এক্সপেকটেশন থাকে এবং সবার ইচ্ছা থাকে একটা বাড়ি করব, এই থেকেই আসলো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। একটা
মজার কথা শেয়ার করি, বাংলাদেশে যত রেমিটেন্স আসে এর 10%ই ইউজ হয় রিয়েল এস্টেটে। সো রিয়েল এস্টেট সেক্টর ইজ হিউজ ইন বাংলাদেশ, এবং যে দেশের মানুষ হচ্ছে প্রায় 18 কোটি এবং জায়গা খুব কম, ওই দেশে রিয়েল এস্টেটের ডিমান্ড স্বাভাবিকতই বেশি থাকবে। রিয়েল এস্টেটে আমরা দুইভাবে ইনভেস্ট করতে পারি, একটা হচ্ছে ল্যান্ডে ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে অ্যাপার্টমেন্টে ইনভেস্টমেন্ট। সো ল্যান্ডে ইনভেস্ট করলে কীরকম রিটার্ন পাওয়া যায় বা অ্যাপার্টমেন্টে ইনভেস্ট করলে কীরকম রিটার্ন পাওয়া যায়, এ নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। এছাড়া আমরা ইনভেস্ট করতে পারি কমোডিটিসে। সে ফর এক্সাম্পল আপনি গোল্ডে ইনভেস্ট করে রাখতে পারেন, গোল্ডের প্রাইস রেগুলার বাড়ে, এখান থেকে আপনি একটা রিটার্ন জেনারেট করতে পারেন। আপনি দেখছেন যে গ্লোবাল মার্কেটে চিনির দাম বাড়ছে, আপনি সাথে সাথে বাংলাদেশে চিনি কিনে এখান থেকে একটা প্রফিট করতে পারেন, বা আপনার ফ্যামিলির জন্য 6 মাসের চিনি রাখতে পারেন, 6 মাসের গম রাখতে পারেন। এরকম বিভিন্ন জিনিস দেখে কিন্তু আপনি আপনার পার্সোনাল ফাইন্যান্সকে ম্যানেজ করতে পারেন। এছাড়া একটা অ্যাসেট ক্লাস হলো, নতুন অ্যাসেট ক্লাস, সেটা হলো ক্রিপ্টো। ক্রিপ্টোতে আপনি ইনভেস্ট করতে পারেন। ক্রিপ্টো কারেন্সিসের মধ্যে বিটকয়েন আছে, এথেরিয়াম আছে, আরও অনেক ধরনের ক্রিপ্টো কারেন্সি আছে, ওইগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন যদি আপনি বিশ্বাস করেন এগুলো আসলেই একটি সঠিক অ্যাসেট ক্লাস। এছাড়া বাংলাদেশে একটি বড় ইনভেস্টমেন্ট অপরচুনিটি হলো মাইক্রো ফাইন্যান্স, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, এরকম অনেক মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বাংলাদেশে আছে যাদের নন পারফর্মিং লোনও খুবই কম, এইগুলোতে আপনি সেফলি ইনভেস্ট করতে পারেন। এছাড়া আরেকটি মাধ্যম হচ্ছে পেয়ার টু পেয়ার লেন্ডিং। দ্যাট মিনস আপনি একজন লেন্ডারকে সরাসরি টাকা দিলেন, সে আপনাকে ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন জেনারেট করে দিয়ে দিল। যেমন আই ফার্মাতে আমরা টাকা রাখতে পারি, ওইখান থেকে কিন্তু একটা রিটার্ন জেনারেট করা যায়, বা আই ফার্মার মতো অনেকগুলো ক্লাউড বেস ফাইন্যান্সিং সলিউশন আছে যেখানে আপনি টাকা রেখে রিটার্ন জেনারেট করতে পারেন। কিন্তু আমি বলে দিচ্ছি এইখানে ইনভেস্ট করাটা একটু ঝুঁকিপূর্ণ, যেহেতু তারা বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো রেগুলেটরের কাছে দায়বদ্ধ নয়। সো এইগুলোতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন এবং তাদের স্বচ্ছতা যাচাই করে নেবেন। আদারওয়াইজ আমাদের দেশে এসএন গ্রুপের মতো প্রচুর গ্রুপ আছে যারা মানুষের টাকা নিয়ে কিন্তু আর ফেরত দেয় নাই, শুধু তাদেরকে ইন্টারেস্ট দিয়েছে, অন্য কিছু দেয় নাই। সো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবসময় আমাদের সাবধান থাকতে হবে, ইনভেস্টমেন্টের আপসাইডগুলো জানতে হবে, ইনভেস্টমেন্টের ডাউনসাইডগুলো জানতে হবে। আজকের আমাদের এই টপিকটা এতটুকু পর্যন্ত। পার্সোনাল ফাইন্যান্সের অন্য গুরুত্বপূর্ণ টপিক যেমন ইসলামিকভাবে কিভাবে ইনভেস্ট করা যায়, কিভাবে বাংলাদেশের শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায়, বাংলাদেশে অন্যান্য অ্যাসেট ক্লাসগুলোর রিটার্ন কেমন এবং কোথায় আপনার ইনভেস্ট করা উচিত, এই জিনিসগুলো জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।